বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব ৫। রূপা বাড়িতে পা রাখতেই রজনী রহমান তার কাদা মাখা ভুতুরে দশা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করে উঠলেন, এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, ওমা, ভুল করে পড়ে গিয়েছিলাম। পড়ে গিয়েছিস মানে? তোর কি চোখ দুটো নেই? দেখে চলতে পারিস না? রজনী রহমানের কণ্ঠে ঝাঁজ যেন বেড়েই চলল। রূপা অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে ভালো করেই জানতো বৃষ্টির দিনে এই কাদা মাখার মাসুল তাকে বকুনি দিয়েই দিতে হবে। ঠিক তখনই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপার অভাবে কুকড়ে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে বললেন, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতেই শুরু করে দিলে? তো কি করব? দেখেন না বৃষ্টিতে ভিজে তো জঘন্য অবস্থা করেছে নিজের, আবার জ্বর আসলে আমার মরণ হবে। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, না হলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে এলো। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার মাথা থেকে সেই মায়াবী চোখ জোড়া সরছে না। গোসল সেরে ভেজা ড্রেসটা বেলকনিতে শুকাতে দিয়ে সে অবসন্ন শরীরটা বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু চোখ বন্ধ করতে সেই রাস্তার ধারের পুরুষটির বিধ্বংসী চাহনি আর চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধরপড় করে চোখ মেলে তাকালো, কি হচ্ছে এসব তার সাথে? কেন ওই ভূত পুরুষের মায়াবী চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু বারবার ওই স্লিট করা বুড়ো আর নেশাবুদ গভীর চোখ জোড়া তাকে সম্মিলিত করতে লাগলো। রূপা ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে হলো ওই চোখ জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিয়েছে। মুহূর্তে তার সারা শরীর জোরে উত্তপ্ত হয়ে উঠল। সে অসলঙ্গভাবে বিড়বিড় করতে লাগলো, ওই পুরুষটা খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে শুনে খুশিতে প্রায় নাচতে নাচতে শান্তা তার রুমে ঢুকলো। বাঁধন যখন বিছানায় আধশোয়া হয়ে ফোনে স্কল করছিল, শান্তা দরজার দাঁড়িয়ে আহ্লাদে গলায় ডাকলো, বাঁধন ভাইয়া, কেমন আছেন? অচেনা এক মেয়েলি কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। শান্তাকে চিনতে পেরে সে নির্লিপ্ত গলায় শুধালো, তুই শান্তা না? কিন্তু শান্তা তখন উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা বসে আছে। জিম করা সেই সুঠাম দেহ আর পুরুষ দীপ্ত গাম্ভীর্য দেখে সে যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে রইল। বাঁধন বিরক্তিতে ভ্রু কুঁচকালো। তার সেই স্লিট করা ভ্রু জোড়া কুঁচকে দেওয়াই তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ আর গম্ভীর গলায় ধমক দিয়ে উঠল, চোখ নামা। শান্তা চমকে উঠে অবিশ্বাসের স্বরে বিড়বিড় করলো, আপনি কি সত্যি আমার চাচাতো ভাই? বাঁধনের মেজাজটা এবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়ালটা কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার সময় তাচ্ছিল্যের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। শান্তা ঝড়ের বেগে দৌড়ে রূপার রুমে ঢুকলো। সেখানে যখন রজনী রহমান রূপার কপালে ভেজা জলপট্টি দিচ্ছেন আর বিরতহীনভাবে বকে চলেছেন, রূপার এই অবস্থা দেখে শান্তা অবাক হয়ে শুধালো, কি হয়েছে চাচি? ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান খুব উগরে দিয়ে বললেন, সাধে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসে আছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমানের প্রতিটি শব্দের উপর জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠেছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়ে আছে। জোরে শরীর পুড়লেও তার মস্তিষ্ক কেবল সে রাস্তার মোড়ে দেখা দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা বুড়োর নিচে থাকা মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা ঝাড়া দিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু এক অমোঘ আকর্ষণে বারবার সেই দৃশ্য ফিরে আসছে। রজনী রহমান জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে চুপচাপ বসেছিল, এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসলো। রূপা উঠে আচ্ছা হতেই শান্তা উত্তেজনায় ফেটে পড়ল, রূপা জানিস কি হয়েছে? রূপা জোরের ঘরেই ভাঙ্গা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ের সাথে দেখা করতে আসলাম। ও খোদা, কি হ্যান্ডসাম! বিশ্বাস করবি না, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার চাচাতো ভাই এতটা সুন্দর হতে পারে। আমি তো এক দেখাতেই পুরো ক্রাশ খেয়ে গেছি রে।
শান্তার মুখে বাঁধন ভাইয়ের কথা শুনে রূপার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সকালে শুনেছিল তার বড় ভাই আসবে, কিন্তু এই দুর্ঘটনার পরে জোরের তোরে সব ভুলেই গিয়েছিল সে কাঁপা কাঁপা শরীরে বিছানা থেকে নামতে গেল। শান্তা হাত ধরে থামালো। কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে দেখা করতে। উফ, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজ বাঁধন ভাই আসবে। চল, আমিও যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতেই যমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বললে গেলাম এক চুলো নড়বি না? রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাই এসেছে, আর আমি এখনো পর্যন্ত একটাও কথা বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু কথা বলতে যাচ্ছি। রজনী রহমান চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, রুমে যা এখনই, যা বলছি। রূপা ভীষণ অবাক হয়ে বলল, এমন করছো কেন মা? ভাইয়ের সাথে তো দেখা করব। আমি না করছি না, রুমে যা বলছি। রজনী রহমানের কণ্ঠে এক অদ্ভুত কঠোরতা। রূপা আবারও কিছু বলতে চাইলে রজনী রহমান আর সহ্য করলেন না। তিনি হেঁচকা টানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে সশব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইল। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করলো সেটা সে বুঝতে পারল না। পরে ভাবলো হয়তো তার শরীর খুব খারাপ বলেই মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয়ই দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ রঙের টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত আর প্রচন্ড ঘুমের কারণে চোখ দুটো একটু ফুলে ভারী হয়ে আছে। সে কারো দিকে না থেকেই চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। ডাইনিং টেবিলের পরিবারের সবাই উপস্থিত হলো, কেবল রূপা ছাড়া। শান্তা নিজের সব লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়ে আছে, যেন এই পুরুষকেই দেখাটাই তার জীবনের একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সম্পূর্ণ নীরব থেকেই সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলেন, বাবা বাঁধন, তুই তো বাবার সাথে কথা বলিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমনি নিষ্পৃহিত থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বলল, বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিস নাই? বাঁধন এবার খাওয়া থামালো, না বলে মাথা নিচু রেখে অত্যন্ত ঠান্ডা আর ধারালো গলায় বলল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাকেও হারিয়ে ফেলেছি, তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের এই তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। আহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ শক্ত গলায় বললেন, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটা অভিমানী আর ইগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার ওপর? আমার অপরাধ কি? সে শুধু আরেকটা বিয়ে করেছে, এটাই? কিন্তু রজনী কি তোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর মাঝে কি তুই তো কখনো সৎ মায়ের কোনো আচরণ পেয়েছিস? কথাটা শেষ হতে বাঁধনের হাতের আঙুলগুলো প্লেটের উপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কেও জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারো দিকে না তাকিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হাজী রহমান অত্যন্ত বিষণ্ণ মনে আহসানের দিকে তাকিয়ে বললেন, খাওয়ার মাঝে এইসব কথা বলতে গেলি কেন? ছেলেটা না খেয়েই চলে গেল। আহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় হাজী রহমানের দিকে তাকিয়ে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই, আমি কি ওকে দু একটা প্রশ্নও করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না, বাবা থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলছে, তার মানে আমাকে ও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে এই অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞেস করতে পারবো না? সেই অধিকারটুকু কি ও আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকম্মিস বিদ্রোহ পাত্তক হাসির শব্দে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে অবাক চোখে তাকালো। হাজী রহমান ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে ধমকের সুরে বললেন, কি হয়েছে? এভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্য সুরে বলল, চাচুর কথা শুনে হাসি পাচ্ছে। চাচু কি বলল? সে ওর বাবা হয়, অথচ এই সেই বাবা যে 14 বছর আগে নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সেই ভয়েই তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠিয়ে দিল।
কেন হলো বাঁধনের জীবন এমন? কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ ওর উপর মাথা ফাটিয়ে দিয়েছিল। সবাই শুধু ওর রাগটাই দেখলো, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবারও কেউ জানতে চায়নি। শুধু সবাই ওর রাগটাই দেখে নিল। মানুষ এমনি এমনি এমন চুপ হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখন সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। আর সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। ও একা থাকতে পছন্দ করে। তাই আপনাদের সবার উচিত ওকে এখন একটু ওর মতো থাকতে দেওয়া আর ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তে আহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটা কথা যেন বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধল। পুরো ডাইনিং টেবিলে এক ভয়ানক নীরবতা ছেয়ে গেল। আহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত ধুয়ে না খেয়ে ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমের বেলকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মনে আকাশ ভাইয়া যা বলেছিল তা সত্যি। বাদন ভাই সত্যির উপর মাথা ফাটিয়ে দিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু আজ সে প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তব। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, তার মানে কাকি রূপাকে এই কারণে বাদন ভাইয়ার ছায়া পর্যন্ত মারাতে দিচ্ছে না? কারণ বাদন ভাইয়া রূপাকে দু চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় এক বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেওয়ালের মাঝে আরো কত রহস্য লুকিয়ে আছে, যা এখনো সামনে আসা বাকি। আকাশ বাঁধনের রুমে ঢুকলো। তাকে রুমে না পেয়ে সরাসরি বেলকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাত ভাঁজ করে এক দৃষ্ট অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আকাশ আলতো করে তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, না খেয়ে চলে আসলি কেন? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে একটা লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না সে। আকাশ সরাসরি জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজেকে সামলে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আরে না, এমনি চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ হাসলো। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর নেংটা কালের ভাই আর বন্ধু আমি। আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিলি সেটা আমি ভালো করেই জানি। যাই হোক, না খেয়ে চলে আসলি কেন? চল, নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না, খাবো না, খিদে নেই, তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছা করছে। আকাশ নাছোড়বান্দা। সে এক প্রকার জোর করতে লাগলো। ওদের এই টানাটানির মাঝে হঠাৎ পাশের বেলকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত টেনে ধরেছে, আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের বেলকনিতে। উল্টো দিকে ফিরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো। তার পিঠ ছাপিয়ে হাঁটুর সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে ঢেউ খেলছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো, তাদের বাড়িতে এই মেয়েটিকে। আকাশ সেদিকে তাকালো। বাঁধনকে ওই বেলকনিতে দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে নিচু সরে বলল, ওইটা রূপা, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। মুহূর্তে বাঁধনের চল শক্ত হয়ে এলো। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলো যেন তপ্ত সীসার মতো তার মজকে চারা দিয়ে উঠল। তার চোখে সেই কোমলতা নিমিষে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কাঠিন্য। সে অত্যন্ত গম্ভীর আর থমথমে গলায় বলল, চল, খেতে যাব। এদিকে রূপার জোরে শরীরটা যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানার ওপাশ এপাশ করেও ঘুম আসছে না দেখে শরীরটা একটু জুড়োতে সে টলমল পায়ে বেলকনিতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়ায় শরীর জুড়োলেও মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন সে রাস্তার ধারের সুপুরুষের চিন্তা, যার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়া আর স্লিট করা ভ্রু তাকে পুরো নেশায় ধরিয়ে দিয়েছে। আগে কখনো কোনো পুরুষের চাউনি তাকে এভাবে অস্থির করেনি। রূপা আনমনে বিড়বিড় করতে লাগলো, আবার যদি কখনো ওই ভূতের সাথে দেখা হয় তাহলে ঝাড়ু দিয়ে পিটাবো, ঘাড় মটকাবো। ভালো কথা তা বলে অত সুন্দর রূপ নিয়ে কেন আসতে হলো? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এতটা সুন্দর হয় তাহলে ওনার চেহারাটা কেমন হবে? উফ! বলতে বলতে রূপা নিজের কপালে একটা হালকা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, ধুর রূপা, যার চোখ এতটা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত, তার চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখেই তোর ওই অবস্থা, চেহারা দেখলে তো তোকে রহমত বাড়িতে না পেয়ে পাবনা পাগলা গারোতে পাওয়া যাবে। পরের দিন সকালে খুন হয়েছে, এই দুই শব্দে আর্তনাদ আর আতঙ্ক পুরো এলাকায় বাতাসে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে। মানুষের মুখে মুখে নানা কথা ছড়াচ্ছে।
পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে তারা কোনো হদিশ কেউ পাচ্ছে না। বাঁধনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ি পরেই এই বিবংশ কাণ্ড ঘটেছে। খবর পাওয়া মাত্র বাঁধন সেখানে পৌঁছালো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় তাকে এলাকায় কেউ চিনতে পারছে না। বাঁধন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষের তিল ধারণার জায়গা নেই। সেখানে আহসান রহমান, আতিক রহমান, হাজির রহমান আর আকাশও দাঁড়িয়ে আছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। লাশের সামনে দুজন যুবক মাথা নিচু করে বসে কাঁপছে আর কাঁদছে। একজন পুলিশ অফিসার তাদের জেরা করছেন। বাঁধন নিঃশব্দে ভিড় ঠেলে লাশের দিকে এগোতে লাগলো, কিন্তু তার গতিবিধি দেখে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে দিয়ে কর্কশ গলায় ধমক দিয়ে উঠল, বলছি না দূরে থাকেন, লাশের কাছে এখনই যাওয়া যাবে না, আমাদের তদন্ত চলছে, ডিস্টার্ব করবেন না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ অত্যন্ত দৃঢ় কণ্ঠে পুলিশ কনস্টেবলকে বলল, জাস্ট 2 মিনিট। পুলিশকে এবার বিরক্ত হয়ে গলায় স্বর জড়িয়ে বলল, বলছি না লাশের কাছে যাওয়া যাবে না, কথা কানে যায় না। বাঁধন পিছু হটল না। সে কনস্টেবলকে চোখের দিকে সোজাসুজি তাকিয়ে প্রশ্ন করল, এটা মার্ডার কেস, তো আপনারা কি বুঝেছেন যে খুনি ঠিক কিভাবে মেরেছে? বাঁধন যেমন পাল্টা প্রশ্নের পাশে থাকা পুলিশ অফিসারটি উৎসুক হয়ে এগিয়ে এলো। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসারটি কিছুটা সন্দেহ সুরে বললেন, এটা পুলিশের কাজ, পুলিশ সেটা করছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার, আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করছেন, কোনটা আপনি করেননি তো?